নমস্কার, খবর শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। খবর ওসব জানাবো এখনকার বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। আরজিকর কেস, বেকসুর খালাস হয়ে যাবে আরজিকর ধর্ষণকাণ্ডের আসামি সঞ্জয়। হাইকোর্টে বড় চমক, কী ঘটল জানেন? কলকাতা ফুটবল, মাকে দাহ করতে হলো রাতে, সকালে কলকাতার ফুটবলার যা করলেন ভারতীয় ফুটবলে নজির। 12,000 কিমি স্ট্রাইক রেঞ্জ, রিফুয়েলিং ছাড়াই আমেরিকা পর্যন্ত আক্রমণ করতে পারে ভারতের নতুন স্ট্র্যাটেজিক বোম্বার, বিশ্বকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা ধরে। পুতিনকে ফোন লাগান, রাশিয়াকে টেনে ভারতকে হুমকি। নাটো ট্রাম্পের সাথে মিটিং সেরেই হুঁশিয়ারি কেন? ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট, নিম্নচাপ রাজ্য থেকে সরেছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কি কিছুটা কমবে? বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। রাজন্না হালদার, রাজন্নাকে থানায় তলব, 1 ঘন্টা জিজ্ঞাসাবাদ। কেন? ছোট থেকে বড় হয়েছেন একসঙ্গে, এবার হাতাহাতিতে একে অপরের প্রাণ নিলেন দুই বন্ধু। থমথম করছে পশ্চিম দিল্লি। বহু রাশিয়ান গুপ্তচর, আচমকা ছেলে নিয়ে উধাও বিদেশিনী পুত্রবধূ। সুপ্রিম কোর্টে চন্দননগরের বসু পরিবার, অভিযোগ মারাত্মক। সত্যজিতের পৈতৃক ভিটে রক্ষায় বাংলাদেশকে সাহায্যের রাজি, মমতা সরব হতেই তৎপর বিদেশ মন্ত্রক। মাধুরীর সঙ্গে ছিল জোরদার প্রতিযোগিতা, বিবাহ বিচ্ছেদের পর হয়েছিলেন 87 কোটির মালকিন। এদিকে প্রথম দর্শনেই এই অভিনেত্রীর মধ্যে থাকার সম্ভাবনা মেপে নিয়েছিলেন গোবিন্দাও। ফায়ার অ্যাক্সিডেন্ট, বড়গাঁতে গ্যাস ভর্তি গাড়িতে ভয়ঙ্কর আগুন, অবরুদ্ধ রাজ্য সড়ক। আইআইটি আইআইএমের স্নাতক কোটি টাকার প্যাকেজ ছেড়ে নিরাপত্তারক্ষীর চাকরি শুরু। তিনি কে জানেন? বিস্তারিত জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আপনারা খবরটি শুনছেন M2D নিউজ চ্যানেল থেকে। খবর অশোক, আসবো বিস্তারিত খবরে। এই দুনিয়ায় প্রায় প্রত্যেকেই উচ্চ বেতনের কর্পোরেট চাকরির সন্ধান করে থাকেন, তবে এক্ষেত্রে একেবারে ভিন্ন পথে হেঁটেছেন অভিষেক কুমার। আসলে মেধাবী এই ছাত্র একটা সময় নিরাপত্তারক্ষী হিসেবে 14 ঘন্টা কাজ করেছেন, কারণ তার লক্ষ্যটাই ছিল অন্যরকম। আসলে এই ধরনের নিরাপত্তারক্ষীদের সামনে উদ্রেক হওয়া বাস্তবিক সমস্যাগুলি অনুধাবন করতে চেয়েছিলেন অভিষেক। এরপরেই অবশ্য একটি প্রযুক্তিগত সমাধান নিয়ে এসেছিলেন তিনি। সম্প্রতি শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা সোশ্যাল মিডিয়ায় অভিষেকের এই সফর ভাগ করে নিয়েছিলেন। সেই সঙ্গে তিনি এও জানান যে অভিষেকের গল্প থেকে আমাদের শেখার অনেক কিছু রয়েছে। আইআইটি কানপুর এবং আইআইএম আহমেদাবাদের মেধাবী প্রাক্তন এই ছাত্র একসময় গোল্ডম্যান সাচ এর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলাচ্ছেন, কিন্তু কর্পোরেট জগতের সিঁড়ি বেয়ে ওঠার পরিবর্তে সেই সব কিছু ছেড়ে ছুঁড়ে তিনি একটা সমস্যা সমাধান করার পিছনে দৌড়াতে শুরু করেন। তবে অভিষেকের জীবনে আসে এক নয়া মোড়। আসলে তিনি মাইগেট এর সহ প্রতিষ্ঠাতা হওয়ার সিদ্ধান্ত নেন। এটি আসলে একটি সিকিউরিটি এবং কমিউনিটি ম্যানেজমেন্ট অ্যাপ। গোটা দেশের 25,000-এরও বেশি হাউজিং সোসাইটির প্রায় 40 লক্ষ বাসিন্দা ব্যবহার করে এই অ্যাপ। তবে এটি তৈরি করার আগে অভিষেক যা করেছিলেন সেটা হয়তো কেউ করতেন না। আসলে গায়ে নিরাপত্তা কর্মীর পোশাক চাপিয়ে 14 ঘন্টার শিফটে কাজ করতে শুরু করেছিলেন তিনি। একটি লিঙ্ক ডাউন পোস্টে অভিষেক লিখেছেন যে এভাবে নিরাপত্তারক্ষী সেজে নিরাপত্তারক্ষীদের গতিবিধি, আচরণের উপর নজর রাখতেন। শুধু তাই নয়, তাদের রুটিনও অনুসরণ করতেন, এমনকি তাদের ডিউটি পর্যন্ত নিয়েছিলেন। দিনে কিভাবে 50টিরও বেশি কল তারা সামলাতেন, ভিজিটরদের রেকর্ড রাখতেন এবং তা সত্ত্বেও বাসিন্দাদের অভিযোগ শুনতেন, এই সমস্ত কিছুর উপরেই নজর রেখেছিলেন অভিষেক। এই অভিজ্ঞতার কারণেই সমস্যার সমাধান খুঁজে পেতেও সুবিধা হয়েছিল তার। আসলে তিনি বুঝেছিলেন বিষয়টা শুধু প্রযুক্তিগত নয়, এটার সঙ্গে যুক্ত রয়েছে ভরসা, ডিজাইন এবং ব্যবহারের সুবিধাও। 2016 সালে এসেছিল এই আইডিয়াটি। আসলে সেই সময় শৌর্যচক্র পুরস্কারপ্রাপ্ত এবং বায়ুসেনার প্রাক্তন বিমান চালক ভারতের স্মার্ট, নিরাপদ এবং কানেক্টেড সোসাইটির বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। এরপরেই আইআইটি গুয়াহাটি এবং আইএসবির প্রাক্তন ছাত্র শ্রেয়াংশ দাগার সঙ্গে মিলে মাইগেট চালু করার সিদ্ধান্ত নেন অভিষেক। আসলে বাসিন্দাদের পাশাপাশি নিরাপত্তারক্ষীদের জন্য রেসিডেন্সিয়াল নিরাপত্তাকে আরও জোরদার এবং কার্যকর করে তোলাই ছিল এটির লক্ষ্য। আজকের মাইগেট বর্তমানে কমিউনিটি সিকিউরিটি এবং ভিজিটর ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভারতের সবথেকে ভরসাযোগ্য অ্যাপ হয়ে উঠেছে মাইগেট। এতে রয়েছে ডিজিটাল চেক ইন, ভিজিটর ট্র্যাকিং, ডেলিভারি ম্যানেজমেন্ট এবং আরও নানা গুরুত্বপূর্ণ ফিচার। বাসিন্দা এবং রক্ষীদের ম্যানুয়াল কাজের ভার লাঘব করেছে এই অ্যাপ, সেই সঙ্গে স্বচ্ছতারও উন্নতি ঘটিয়েছে। পরবর্তী খবরে আসবো, দেখে নেব কী রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েদার আপডেট। নিম্নচাপ রাজ্য থেকে সরেছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কি কিছুটা কমবে? গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডে শক্তি হারিয়েছে। সুস্পষ্ট নিম্নচাপ রূপে উত্তর ঝাড়খণ্ড ও দক্ষিণ বিহারে এখন অবস্থান করছে। ক্রমশ শক্তি এর আরও কমবে। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের গভীর নিম্নচাপ থেকে ঝাড়খণ্ডের সুস্পষ্ট নিম্নচাপের উপর দিয়ে কাঁথি হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাব কমছে। এর প্রভাবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল সংলগ্ন জেলায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্য থেকে সরে গিয়েছে নিম্নচাপ, শক্তি ক্ষয় করে তা নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে। আজ বুধবার থেকে তার প্রভাব কমবে রাজ্যে। তার জেরেই দক্ষিণে কমতে পারে বৃষ্টির পরিমাণ। তবে বৃষ্টি থামছে না। আজ বৃষ্টির জন্য উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বুধবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলায় চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর।
উত্তরবঙ্গে উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, তবে পরিমাণ ও ব্যাপকতা কমবে। শনিবার থেকে সোমবার উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি হবে। কলকাতা মূলত মেঘলা আকাশ, দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 90%-এরও বেশি। বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কলকাতায় আজ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তাপমাত্রা থেকে 3.5 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা 91 থেকে 98%। আগামী 24 ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে 42.3 মিলিমিটার। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বহু রাশিয়ান গুপ্তচর, আচমকা ছেলে নিয়ে উধাও বিদেশিনী পুত্রবধূ। সুপ্রিম কোর্টে চন্দননগরের বসু পরিবার, অভিযোগ মারাত্মক। চমকে দেওয়া এক অভিযোগ সুপ্রিম কোর্টে। চন্দননগরের বসু পরিবারের আশঙ্কা, পুত্রবধূ ভিক্টোরিয়া জিগালিনা একজন রাশিয়ান গুপ্তচর, আর সেই ভিক্টোরিয়াই তাদের 5 বছরের সন্তানকে নিয়ে নিখোঁজ হয়ে গেছেন। সন্তানকে ফিরে পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন স্বামী ও পরিবার। সূত্রের খবর, সৈকত বসু চন্দননগরের বাসিন্দা। কর্মসূত্রে একসময় ছিলেন চীনে। সেখানেই পরিচয় হয় রাশিয়ান নাগরিক ভিক্টোরিয়া জিগালিনার সঙ্গে। পরিচয় থেকে প্রেম, তারপর বিয়ে। দেশে ফেরার পর জানা যায়, ভিক্টোরিয়ার বাবা ছিলেন রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি, একদা কেজিবি প্রাক্তন আধিকারিক। বসু পরিবারের সন্দেহ, ভিক্টোরিয়াও ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সঙ্গে যুক্ত। সৈকতের দাবি, বিয়ের পর ভিক্টোরিয়া তাকে বারবার পোর্ট উইলিয়ামে যাওয়ার জন্য চাপ দিতেন, কিন্তু প্রাক্তন নৌসেনা অফিসার সমীর বসুর পরিবার সে অনুরোধে সাড়া না দিলে ভিক্টোরিয়া সন্তানের হেফাজতের জন্য সুপ্রিম কোর্টে যান। কিন্তু এরই মধ্যে মামলার মাঝপথেই সন্তানকে নিয়ে হঠাৎ উধাও হয়ে যান ভিক্টোরিয়া। বসু পরিবারের আশঙ্কা, তিনি পুত্রকে নিয়ে রাশিয়ায় পাড়ি দিয়েছেন। এখন একটাই দাবিতে সরব বসু পরিবার, বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপে যেন সন্তানকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়। একদিকে সন্তানের ভবিষ্যৎ, অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের সম্ভাব্য জটিলতা। এই দোলাচলে দাঁড়িয়ে আজ চন্দননগরের বসু পরিবারের জীবনযাত্রা রীতিমতো থমকে গিয়েছে। তবে আদালতের সিদ্ধান্তই বলে দেবে আদৌ সন্তানকে ফিরে পাবেন কিনা সৈকত। পরবর্তী খবরে আসবো। সত্যজিতের পৈতৃক ভিটে রক্ষায় বাংলাদেশকে সাহায্যে রাজি, মমতা সরব তৎপর বিদেশ মন্ত্রক। বাংলাদেশের সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভেঙে ফেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হওয়ার পরই তৎপর হলো ভারতের বিদেশ মন্ত্রক। সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে ফেলার পরিবর্তে সেটি সংস্কার করে মিউজিয়াম গড়ে তোলার প্রস্তাব দিল ভারত। এই প্রস্তাবে রাজি হলে প্রয়োজনীয় সংস্কার কাজেও ভারত বাংলাদেশ সরকারকে সহযোগিতা করতে রাজি বলে বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে। বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত এই বাড়িটি বর্তমানে বাংলাদেশ সরকারের মালিকানাধীন সম্পত্তি। যদিও রক্ষণাবেক্ষণের অভাবে সেটি ভগ্নদশায় পরিণত হয়েছে। সম্প্রতি ঐতিহ্যবাহী এই বাড়িটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এই খবর জানতে পেরেই সমাজ মাধ্যমে সরব হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের অন্তর্বর্তী ইউনূস সরকারকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার পাশাপাশি সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে রক্ষা করতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানান তিনি। মমতার এক্স হ্যান্ডেলে করা এই পোস্টের কিছুক্ষণের মধ্যে বিষয়টি নিয়ে বিবৃতি জারি করে বিদেশ মন্ত্রক। সেই বিবৃতিতে লেখা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের ময়মনসিংহে প্রবাদপ্রতিম চিত্র পরিচালক এবং সাহিত্যিক সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত তার দাদু বিশিষ্ট সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। বাংলাদেশ সরকারের মালিকানাধীন সম্পত্তিটি ভগ্নদশায় পরিণত হয়েছে। এই বাড়িটি বাংলা সংস্কৃতির নবজাগরণের প্রতীক। তাই বাড়িটির অবিস্মরণীয় গুরুত্বের কথা বিবেচনা করে সেটি ভেঙে না ফেলে তার বদলে বাড়িটি সংস্কার করে সেখানে ভারত এবং বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনের নজির হিসেবে একটি মিউজিয়াম গড়ে তোলা যায় কিনা তা খতিয়ে দেখা হোক। এই কাজে ভারত সরকার সব রকম সহযোগিতা করতে প্রস্তুত। মঙ্গলবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, এই খবর অত্যন্ত বেদনাদায়ক। রায় পরিবার বাংলা সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্র কিশোর ছিলেন বাংলার নবজাগরণের এক মহান স্তম্ভ। এই বাড়ি বাংলা সাংস্কৃতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাই আমি বাংলাদেশ সরকার এবং সেই দেশের সকল বিবেকবান নাগরিকদের কাছে আবেদন জানাই, এই ঐতিহ্যবাহী বাড়িটিকে রক্ষা করুন। একই সঙ্গে আমি ভারতের কেন্দ্রীয় সরকারের কাছেও হস্তক্ষেপের আহ্বান জানাচ্ছি। মুখ্যমন্ত্রী প্রতিবাদ এবং ভারত সরকারের আপত্তির পরে বাংলাদেশের ইউনূস সরকার সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত এই বাড়ি রক্ষায় উদ্যোগী হয় কিনা সেটাই দেখার। আরজিকর কেসেস, বেকসুর খালাস হয়ে যাবে আরজিকর ধর্ষণকাণ্ডের আসামি সঞ্জয়। হাইকোর্টে বড় চমক, কী ঘটল জানেন কি? প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কলকাতা, আরজিকর ধর্ষণ ও খুনকাণ্ডের দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। আদালতে তিনি বেকসুর খালাস চেয়ে আবেদন করেন। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, সিবিআই দায়ের করা মামলার সঙ্গে এই মামলাটি জুড়ে একযোগে শুনানি হবে। আগামী সেপ্টেম্বর মাসে পরবর্তী শুনানি। পাশাপাশি হাইকোর্ট জানায়, নির্যাতিতার পরিবার চাইলে এই মামলায় আদালতকে সহযোগিতা করতে পারবে। বুধবার সঞ্জয়ের আইনজীবী কৌশিক গুপ্তের বক্তব্য, কিছু সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে অভিযোগ প্রমাণিত হয় না। তার মক্কেলকে বেকসুর খালাস করার জন্য যথেষ্ট কারণ রয়েছে। আরজিকর কাণ্ডের দোষী সিভিক ভলেন্টিয়ার
সঞ্জয়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেয় শিয়ালদহ আদালত। নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে সিবিআই। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দোষীর মৃত্যুদণ্ডের সাজার আবেদন করেছে। এমতাবস্থায় বেকসুর খালাস চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করে সঞ্জয়। পরবর্তী খবরে আসবো কলকাতা ফুটবল। মাকে দাহ করতে হলো রাতে। সকালে কলকাতার ফুটবলার যা করলেন ভারতীয় ফুটবলের নজির। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। কলকাতা ক্রীড়াপ্রেমীদের অনেকেই আক্ষেপ করে বলেন বাংলার তথা দেশের ফুটবলের উন্নতি অসম্ভব। নতুন প্রজন্ম কলকাতা ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এমন অভিযোগ অমূলক নয়। তবে কলকাতা ফুটবলে এখনও যে ব্যাপারটা রয়েছে তা হলো আবেগ। খেলার প্রতি ফুটবলের প্রতি যে আবেগ ভালোবাসা তা এখনও অক্ষুণ্ণ। আজ থেকে প্রায় 4 বছর আগে পিয়ারলেসের আকাশ মুখোপাধ্যায় বাবার মৃতদেহ বাড়িতে রেখে কলকাতা লিগের ম্যাচ খেলতে ইস্টবেঙ্গল মাঠে এসেছিলেন। আকাশের মতো প্রায় একই ঘটনা কলকাতা ময়দানে ঘটল আবার। সেদিন টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে ম্যাচে শেষ মিনিট পর্যন্ত খেলেছিলেন আকাশ। ওই ম্যাচে কপাল চোট পান তিনি, মাথায় ব্যান্ডেজ পরেই খেলেন। ম্যাচ শেষে বাড়ি ফিরে বাবার সৎকার করেছিলেন তিনি। তারও অনেক আগে বাসুদেব মণ্ডলও বাবা মারা যাওয়ার পর ধরা কাছা খুলে মাঠে নেমেছিলেন। আর এবার কলকাতায় ময়দানে নিজেকে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করলেন পাটচক্রের গোলকিপার অর্ণব দাস। মাকে হারানোর পরও খেলতে নামেন তিনি। রবিবার অর্ণবের মা প্রয়াত হন। এবার খবর পাওয়ার পরদিনেই অনুশীলনে নেমে পড়েন তিনি। রবিবার রাতে মায়ের সৎকার করে কোচকে ফোন করেন তিনি, বলে দেন তিনি সোমবার অনুশীলন করবেন। 4 বছরের মধ্যেই 22 বছরের তরুণ গোলকিপার বাবা ও মাকে হারালেন। বাড়িতে এখন শূন্যতা। শিমুর আলীর ছেলে অর্ণব এত শোকের মাঝে এখন ফুটবলকেই আঁকড়ে ধরতে চাইছে। মঙ্গলবার ব্যারাকপুরে লিগের ম্যাচে খেলতে নামেন অর্ণব। প্রতিপক্ষ ছিল ইস্টবেঙ্গল। শেষ মিনিট পর্যন্ত পাটচক্রের জার্সিতে গোলকিপিং করেন। ম্যাচটা 1-0 গোলে জিতল পাটচক্র। ম্যাচ শেষে অর্ণব কান্নায় ভেঙে পড়লেন। এই ম্যাচের পর পাটচক্রের বিনিয়োগকারী সংস্থার কর্তারা ফুটবলারদের বিরিয়ানি খাওয়াতে চেয়েছিলেন। তবে ফুটবলাররা প্রস্তাব দেন বিরিয়ানিতে খরচের টাকাটা তুলে দেওয়া হোক অর্ণবের মায়ের শেষকৃত্যের জন্য। শেষমেশ তাই হলো। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরটিতে। ধন্যবাদ।